নমস্কার। আজকে আমাদের পার্ট 4 ফ্রেঞ্চ রেভলিউশন ফরাসি বিপ্লব পার্ট 4। এবার আমরা আজকে চলে আসছি। আজকে যেমনি আমি আগে বলেছিলাম যে আজকে আমরা পুরো ব্যাপারটা জ্যাকোবিনস আর রেইন অফ টেরারের ব্যাপারে আমরা পড়ব, কিন্তু তার আগে এর আগে আমরা কি কি পড়েছিলাম সেটা একটা ছোট্ট করে তাড়াতাড়ি করে রিক্যাপ করে নিচ্ছি। ফরাসি বিপ্লব শুরু হয়ে গেছে। ফরাসি বিপ্লবের মধ্যে আগুন সারা ফ্রান্সে জ্বলছে। ওখানকার রাজা কে ছিলেন? ওখানকার রাজা ছিলেন লুই 16। যখন বিপ্লবটা চলছে, কেন চলছে? কেন কি রাজকোষে কোনো টাকা নেই, একেবারে রাজকোষে কোনো টাকা নেই, ট্রেজারি এমটি। তাহলে এবার টাকা লাগবে, কেন কি সরকার চালাতে হলে টাকা লাগবে। এই টাকাটা কোথা থেকে আসবে? জনতার কাছ থেকে আসবে। জনতার কাছ থেকে আমরা পাবলিকের কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, সেই ট্যাক্সের টাকায় এই সরকারটা চলবে বা যে কোনো সরকারই চলে। তাহলে রাজা লুই 16 নিজের অর্থমন্ত্রীকে অর্ডার দিলেন কি এই টাকার ব্যবস্থা করতে। অর্থমন্ত্রী কি করলো? স্টেট জেনারেল মিটিং ডাকলো, কিন্তু সবাই পার্টিসিপেট করলো। ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। ফার্স্ট স্টেটে 300, সেকেন্ড স্টেটে 300, থার্ড স্টেটে 600। ওরা মানলো না। ওরা না মানার সময় এদিকে অলরেডি যেহেতু বিদ্রোহ চলছে, বাস্টিলের উপর অ্যাটাক হয়ে গেল। এই অ্যাটাকটা হওয়ার পর রাজা একটু ভয় পেয়ে গেল। এবার ভয় পাওয়ার পর এই ন্যাশনাল অ্যাসেম্বলি যে ছিল তাকে স্বীকৃতি দিয়ে দিল। ন্যাশনাল অ্যাসেম্বলি তারপর ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান বানাবে বলে ওটা হয়েছিল। তারপর ওরা সংবিধান বানাবার জন্য তোড়জোড় করছে। এদিকে অলরেডি ফ্রান্সের মধ্যে চারিদিকে অশান্তি আছে। ছোট জমিদার বড় জমিদারদের উপর আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণের সময় এবং এই আক্রমণে কি হলো? এই আক্রমণে সবাই ভীতিবিধ্বস্ত হয়ে গেল। যে জমিদাররা ছিল, সে জমিদাররা কিছু জমিদাররা তারা ফ্রান্স ছেড়ে অন্যান্য রাজ্যের মধ্যে চলে গেল। ওটাকে কি বলা হয়? ওটাকে এমিগ্রেন্ট বলা হয়। আর যারা আসে তাদেরকে ইমিগ্রেন্ট বলা হয়। তাহলে তারপর কনস্টিটিউশন তৈরি হলো। কনস্টিটিউশন তৈরি হওয়ার পর কনস্টিটিউটিভ অ্যাসেম্বলিকে শেষ করে দেওয়া হলো এবং তারপরে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হলো এবং মহিলাদের একটা ওমেন মার্চ টু দ্য ভার্সাই হলো। এবং এই সব ঘটনা হতে 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 আমরা এখন লাস্টে 1992 সেপ্টেম্বর পর্যন্ত চলে এসেছি। এই সময় অলরেডি ঠিক এই তার আগে রাজা পালিয়ে যায়। রাজা পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু রাজাকে ধরে ফেলা হয়, ওকে আবার ফিরিয়ে আনা হয় এবং ফিরিয়ে আনার পর রাজা তারপর আরেকবার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কার সঙ্গে করে? অস্ট্রেলিয়া আর প্রুসিয়ার সঙ্গে। এবার ওরা একটা ডিক্লারেশন বের করে। আর এই খবরটা যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে আসে এবং আমজনতা যখন জানতে পায়, এরা রেগে যায়। তারপরে একদিন রাজার উপরে জ্যাকোবিনসদের আক্রমণ হয়ে যায়, ওদের গার্ডকে ঘিরে ফেলে। রাজা তারপর পালিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে যায়, কিন্তু ওরা ওকে কোনো সাহায্য করলো না, বরঞ্চ ওকে রাজার পদ থেকে সরিয়ে দিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিও ওরা ডিসলভ করে দিল। কেন করলো? কেন কি ওরা আর ওটা চাইছিল না এবং রাজার উপরে বলা হলো এবং তার উপরে ট্রায়াল করে কেস চললো। তার মানে এই এতটা আমরা মোটামুটি জেনে গেছি। এবার এসে গেছি সেপ্টেম্বর 1792। তাহলে এই 1792 যখন ওটা হয়ে গেছে, এবার ভোট হবে। এর আগেও আমি বলেছিলাম যেহেতু ভোট 25 ইয়ার্স, 25 বছরের লোকেরাই ভোট দিতে পারবে, মহিলারা ভোট দিতে পারবে না এবং যারা ট্যাক্স দেয় তারাই ভোট দিতে পারবে। কিন্তু তারপর ওই সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে এবার 21 বছর হয়ে গেল বয়সটা, ভোট দেওয়ার বয়সটা, এবং ট্যাক্স না থাকলেও তারাও ভোট দিতে পারবে, এরকম একটা সিস্টেম তৈরি হয়েছিল। তাহলে এরপর যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ হয়ে গেল, আবার ভোট হলো এবং ভোট হওয়ার পর ন্যাশনাল কনভেনশন এলো। ন্যাশনাল কনভেনশন অ্যাসেম্বলি এসে গেল। তাহলে এই অ্যাসেম্বলির মধ্যে যেহেতু 21 বছরের তলায় এবং যারা ট্যাক্স দিতে পারে না, তারা সর্বহারা যারা লোক ছিল, এদের সংখ্যা বেশি থাকে, এরাও ভোট দিল এবং জ্যাকোবিনসদের যে দলটা ছিল তারা ক্ষমতায় এলো এবং অন্যান্যরাও ছিল, কিন্তু এদের ক্ষমতাটা পার্লামেন্টে বেশি ছিল, মানে অ্যাসেম্বলিতে বেশি ছিল। এই ঘটনা ঘটার পর এবার তার মানে জ্যাকোবিনসদের আধিপত্যটা বেড়ে গেল। এবার আমরা জানবো জ্যাকোবিনসরা কারা। জ্যাকোবিনস অ্যাকচুয়ালি এদের নাম, এরা জ্যাকোবিনসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রথম হলো ফ্রান্সের ব্রিটেন এরিয়ার লোক
যাদের যাদের একটা ক্লাব বানিয়েছিল, আমি যেমনি আগে বলেছিলাম কি অনেকগুলো ক্লাব গুজিয়ে গিয়েছিল, অনেকগুলো ক্লাব মানে অনেক বহুত বেশি ক্লাব গুজিয়ে গিয়েছিল, এবং এই ক্লাবটাও সেই সময় আর কি বিপ্লবের সময় তৈরি হয়েছিল। এই ওদের ক্লাবের নাম ছিল ব্রিটন ক্লাব। এই ব্রিটন ক্লাব কি করতো? এই ব্রিটন ক্লাব একবার ওদের সভা হয়, সভাটা কোথায় হয়? জ্যাকোবিনস কমিউনিটি চার্চে। ওই জ্যাকোবিনস কমিউনিটি চার্চে যখন এই সভাটা হয়, তারপর থেকে এদের উত্থানটা বাড়ে, এবং সেই সময় তারপর থেকে যেহেতু এদের একটা আধিপত্যটা বাড়ছিল আস্তে আস্তে, সেহেতু এটা এদেরকে জ্যাকোবিনস বলা হলো। এবার এই জ্যাকোবিনস ছাড়া ছিল, এই জ্যাকোবিনসদের মেম্বার ফিটা খুব কম ছিল। এদের যেমনি সব ক্লাব চালাতে গেলে তো কিছু পয়সা লাগে, আর অর্থনৈতিক অবস্থা তো ফ্রান্সের খুব একটা ভালো না। এবার সেই জন্যে ওরা ওই সময় ফিস নেওয়া হতো, অন্যান্য ক্লাবের ফিস একটু বেশি ছিল, এই ক্লাবের ফিসের রেটটা অনেক কম, মেম্বারশিপ ফিসটা খুব কম ছিল। কিন্তু তাতে কি হলো কি সর্বসাধারণ যারা খুব গরিব মানুষও এদের ক্লাবের মেম্বার হয়ে গেল, এবং এদের কথাবার্তা আর এদের সবকিছু খুব উগ্র ছিল, এরা খুব সাংগঠনিক ছিল, এবং এদের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলাটা খুব ভালো চলছিল। এদের মধ্যে নিয়ম শৃঙ্খলাটা এরা নিয়ম শৃঙ্খলাটা খুব মানত, এবং এরা যে পার্টির যে নীতি বা পার্টি যা বলতো এরা তাই করতো, মানে একটা মোটামুটি এদের মধ্যে শৃঙ্খলা ছিল। এর জন্য কি হলো কি লোকে এদেরকে একটু ভালোবাসতো। এদের ড্রেসটা কেমন ছিল? এরা আবার লাল টুপি পরতো, যেটা পরের দিকে বিপ্লবী টুপি হয়ে গেল। এবং তারপর যেমনি ফ্রান্সে কি ছিল, যারা অ্যারিস্টোক্রেট ছিল, যারা জমিদার ছিল বা যারা রাজা ছিল, ওরা এক ধরনের ড্রেস পরতো, ওরা দামি দামি ড্রেস পরতো। আর ওদের প্যান্টের তলায় হাঁটুর পর থেকে ওরা একটা হাঁটুর ওখানে দিয়ে সরু হয়ে যেত, এবং ওপরটা তো প্রথমে কোমরের জায়গাটা তো হালকা থাকতো, একটু ঢিলে ঢালা থাকতো, কিন্তু হাঁটুর ওখান থেকে সরু হয়ে গিয়ে একটা জুতোর মতন চলে যেত, ওটাকে ব্রিজ বলা হতো। ওরা ওই ধরনের জামা কাপড় আর কি ফ্রান্সের যারা আভিজাত্য লোক তারা ওগুলো পরতো, ওগুলোকে ব্রিজ বলা হতো। এবার কি হলো কি এরা যেহেতু ওদের প্রতি এত ঘৃণা ছিল আর এত রাগ ছিল কি এরা এখান থেকে ওই প্যান্টের ওটার ডিজাইনটাই চেঞ্জ করে দিল। ওরা উপর থেকে প্যান্ট পরে একেবারে তলা পর্যন্ত বেল বটমের মতন ওরা প্যান্ট পরতো। এবার এবং তার মধ্যে একটা স্ট্রাইপও থাকতো, লম্বা লম্বা স্ট্রাইপ থাকতো। তার মানে আপনি যদি কোনো লোক যদি মানে এটা শুধু মানে কোনো মিটিংয়ে না, এরা সব সময়ের জন্য এইভাবে করতো। তার জন্য কি হলো কি আপনি যদি রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন যে এই লোকটা জ্যাকোবিনস ক্লাবের মেম্বার। তার মানে একটা মানে নিজের একটা আলাদা আইডেন্টিটি বানিয়ে নিয়েছিল, মানে বিপ্লবের একটা মানে তার মানে এইগুলো জিনিস এদের ছিল। এই জন্য লোকে এদের সঙ্গে আরো বেশি মানে সম্পর্কটা বাড়লো, এবং লোক এদেরকে সমর্থন করলো। এরপরে এদের যে জ্যাকোবিনসদের যে মেন জিনিসটা, এটা কবে থেকে কবে হতো? 1793 মানে 2 জুন মাসে 1793 থেকে নিয়ে 27 জুন 1794 পর্যন্ত এই এতটা হচ্ছে এদের টাইম। তার মানে এরা প্রায় 1 বছর 1 মাস মানে 13 মাসের এটা মানে আনলাকি 13 রাজত্ব করেছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এদের এই যে পুরো ব্যাপারটা আমি জ্যাকোবিনসের ব্যাপারে বললাম। আর একটা ব্যাপার হচ্ছে কি 1992 সালে এদের ব্যাপারে আরেকটা জিনিস বলে দিই। এরা 1792 সাল পর্যন্ত এদের শাখাটা প্রায় 1000 খানিক শাখা সারা ফ্রান্সের মধ্যে ছিল, কিন্তু 1993 আস্তে আস্তে এদের শাখা প্রায় 5000, সারা ফ্রান্সে এদের 5000 ব্রাঞ্চ হয়ে গেছিল, মানে 5000 জায়গায় এদের ক্লাবের একটা সংগঠন ছিল। যেমনি আমাদের পার্টি অফিসে ছোট ছোট পার্টি অফিস হয় না, ঠিক তেমনি এদের প্রায় এলাকা ভিত্তিক যদি ধরতে হয় বা ছোট ছোট করে এরা 5000 ব্রাঞ্চ হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এরা যখন ক্ষমতায় এলো জ্যাকোবিনস, তখন এদের যে লিডার ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার। এই লোকটা হচ্ছে ডেঞ্জারাস, এই লোকটা একাই একমাত্র। আবার এরা যখন ক্ষমতায় এলো এরা একটা কমিটি বানানো, কি এরা কমিটি বানালো? কমিটি অফ পাবলিক সেফটি, মানে পাবলিকের সেফটির জন্য কমিটি বানালো। কিন্তু এই পুরো কমিটিটা টোটাল কাজটাই উল্টো করলো, এবং এই লোক রোবেসপিয়ার হচ্ছে এদের নেতা, মানে
এই কমিটির আর কি চেয়ারম্যান আপনি বলতে পারেন। তার মানে সম্পূর্ণ ক্ষমতাটা এই একটা লোক কাজ করছিল, মানে ডিক্টেটর, মানে রাজার মতন একই অবস্থা। রাজা যেমনি একা চালায় তেমনি এই পুরো দেশটাকে একা চালাচ্ছিল রবিস্পিয়ার। এবং এরপর এরা কি করলো, যখনই এরা ক্ষমতায় এলো, যেহেতু উগ্র ছিল, লোককে মারামারি মানে মার কাট শুরু হয়ে গেল। কি হলো, সবার ফার্স্টে এরা যখন এলো, এরা দেখলো এরা যেহেতু মানে খুব উগ্র ছিল, সেহেতু সবার আগে যারা বিরোধী ছিল তাদেরকে মেরে ফেললো। যারা বিরোধী ছিল তাদেরকে এরা মারা শুরু করে দিল, মানে বিরোধী নেতা বা যারা একটু মানে তাদের কাছ থেকে কিছুটা প্রবলেম আছে মেরে ফেললো। যারা বিরোধী আছে তাদেরকে মেরে ফেললো। তারপরে যে লোক ষড়যন্ত্র করছে বা যদি ভাবছে কি কেউ কিছু বাজে একটা করছে, তাকে মেরে ফেললো। মনে করুন আপনি কোথাও এদের ব্যাপারে বিরোধ করলেন, মেরে ফেললো। কোনো লোক কোনো জায়গা কোনো ঘরের মধ্যে বসে বা ক্লাবের মধ্যে বসে কোনো আলোচনা হচ্ছে, কোনো ক্লাবে বসে আলোচনা করছে এবং এদের এগেনস্টে কোনো কথা বলছে, যদি জানতে পারলো মেরে দিল। আপনি ঘরে দুজন বসে কথা বলছেন, ওই লোকটা গিয়ে লাগিয়ে দিল কি আমার সঙ্গে এই কথাটা বলেছে, মেরে দিল। মানে যাকে পারছে তাকে মেরে দিচ্ছে। এরকম এই কাজটা করতে করতে এমন হলো কি পরে ওরা নিজেদের মধ্যেই যখন সন্দেহ হচ্ছে, তখন নিজেদের লোককেও ওরা মেরে ফেলছে। ঠিক এই মারার ব্যাপারটায় জানুয়ারি মাসের 1993 সালে লুই 16কে গিলোটিন করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, গিলোটিন করে দেওয়া হয়েছিল। ভালো, তাহলে গিলোটিনটা কি? আমি বারবার যে গিলোটিন করছে, গিলোটিন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মানুষকে মারার একটা যন্ত্র। হ্যাঁ, এরকম যন্ত্র হয়, মানুষকে মারার একটা যন্ত্র। যে গিলোটিনটা আপনারা এখানে একটা ফটো দেখবেন, এখন এখানে দেখবেন কি দুটো পিলার আছে, সব লোকের মাঝখানে একটা উঁচু জায়গায় দুটো পিলারের উপরে একটা বড় ধরনের একটা এরম টাইপের, এটা হচ্ছে আর কি লোহার আর কি সোড। হ্যাঁ, আর এটা এখান থেকে পড়বে, আর এটা এখান থেকে পড়ে এটাকে এখানে দিয়ে একটা লোককে বেঁধে রাখা হবে এবং তার মাথার ঠিক এইটা পুরো একেবারে গলার এই জায়গাটা পড়বে আর গলাটা বডি থেকে আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে গিলোটিন। এটা কে? ডক্টর জোসেফ গিলোটিন বলে একজন ছিলেন। তিনি যেহেতু কি হতো কি আগে যখন লোককে মারা হতো, মারার সময় অনেক ঝামেলা ছিল। কাউকে ফাঁসি দিতে হবে, দড়ি লাগবে, তাকে ধরে আনতে হবে, একটা কাঠের একটা স্ট্রাকচার বানাতে হবে, সেখানে ওকে গলা দড়ি দেওয়া হবে, হাত বেঁধে দিতে হবে, মাথার মধ্যে কিছু কাপড় দিতে হবে, যেটা ঢেকে দিতে হবে। তারপরে মানে অনেকগুলো সিস্টেম ছিল এবং দড়ি যদি খারাপ হয় মাঝে মাঝে দড়িও ভেঙে যেত। তো এইসব হওয়ার পর ওরা আবার অনেক সময় একটা লোককে ভালো মতন যখন ফাঁসিটা যখন দেওয়া হয়, আপনি তো রোজ এতগুলো লোককে মারছেন, তো অনেক সময় কি হয় কি একটু গাফিলতিতে কোনো লোকের ঠিক মতো ফাঁসিটা লাগলো না, তো তাহলে গলাটা ভেঙে গেল কিন্তু লোকটা বেঁচে আছে, এরকম হয়েছে। তো এরকম হওয়াতে কি হলো, তখন দেখলো কি এতে তো টাইমও লাগছে আর কষ্টও হচ্ছে। এবার একটা লোক মরছে, আপনি কতক্ষণ ধরে দেখবেন, কেন কি সব লোকের সামনে একেবারে জনতার সামনে একেবারে এটা মারা হতো। তো এরপর ডক্টর জোসেফ গিলোটিন উনি কি করলো, উনি একটা ইনস্ট্রুমেন্ট বানানো, যেটার নাম আমরা গিলোটিন দিয়ে ওনার নাম দিয়ে এই অস্ত্রটা মানে এই মেশিনটা এটা বানানো হয়েছিল। এবং তার মানে বুঝতে পারছেন, ডক্টর জোসেফ গিলোটিন মানে উনি ডাক্তার, মানে উনি লোককে বাঁচাবার জায়গায় উনি কি করেছেন, এমন একটা ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন যাতে লোককে মারা যায়। যাক, ঠিক আছে, এটা উনি করেছেন। তাহলে এই গিলোটিনের ব্যাপারটা এটাই এইভাবেই এটা আর কি ফরাসি বিপ্লবে একটা সিম্বল হয়ে গেছিল। কি গিলোটিন মানেই হচ্ছে ফরাসি বিপ্লবের সময়কার কোন গল্প হচ্ছে, মানে ওই ছবিটা দেখলেই সারা পৃথিবীর লোক বা আমরা যখনই দেখি আমরা বুঝতে পারি ফরাসি বিপ্লবের ব্যাপারে কথা হচ্ছে বা ওটার কোনো ফরাসি বিপ্লবে আলোচনা চলছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে গিলোটিন। ওরা এইভাবে সন্ত্রাস চালালো। সন্ত্রাসের কেন কি মানে সন্ত্রাসটা এমন বেড়ে গেছিল যে সকালবেলা যদি কেউ ঘর থেকে বেরোচ্ছে, সে আবার যে ঘরে ফিরে আসবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কে কাকে কখন মেরে দেবে, কে কাকে কখন ওরা মারবে, মানে ওরা যদি যাকে চাইবে তাকেই মারবে। তারপর তো রাজাকে মারার পর
যে রানী ছিল লুই সিক্সটিনের বউ, তাকে ওরা গিলোটিন করে দিল। মানে এইভাবে টোটাল ব্যাপারটা চলছিল। এবং তারপরে এই পুরো দায়িত্বটা হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রবার্টসপিয়ার আর কি এগুলো করছিল। কিন্তু এরা যেগুলো এটা তো মারার গল্প, এটা হচ্ছে মারার গল্প, কিন্তু এই মারার গল্প ছাড়াও এরা আর কি কি করেছিল, মানে নীতি বা পলিসিতে কি কি এনেছিল, এবার আমরা ওটা জেনে নিই। ওটাও একটা অদ্ভুত ব্যাপার। এরা পলিসিতে নিয়ে আসলো, সবার আগে প্রোটেকশন, মানে প্রপার্টি, যে সম্পত্তির যে প্রোটেকশন, এটা কিছু ছিল না। এরা কি করলো, সবার আগে যে জমিদাররা ফ্রান্স ছেড়ে পালিয়ে গেছে তাদের জমিগুলোকে এরা কপ করে নিল। কেন কি, চার্চের জমি তো অলরেডি নিয়ে নিয়েছিল এর আগের যে গভর্নমেন্ট ছিল, কিন্তু এর যে বাড়িগুলো ছিল, জমিদারদের যে বাড়িগুলো ছিল, এগুলো এরা নিজেদের ক্ষমতায় আর কি, সরকারের ক্ষমতায় ওরা নিয়ে নিল, মানে ওই বাড়িগুলো নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর কারোর বাড়ি কখন ওরা কার বাড়ির উপরে বলবে কি এই বাড়িটা আমরা আপনার উপর কিছু অভিযোগ আছে আর আপনার এই পুরো ঘরটাকে আমরা কপ করে নিচ্ছি, মানে কখন কার হবে এটা, মানে প্রপার্টির কোনো সেফটি ছিল না। ওরা তখন যে যা ইচ্ছা তাই করছিল, মানে জ্যাকোবেন্স করছিল। তারপর ওরা কি করলো, বাক স্বাধীনতা। আপনি কথা বলতে পারবেন না, যেটা আমি আগে বললাম কি আপনি কোথাও হয়তো গল্প করছেন বা আপনি কোনো বিরোধ করছেন, সেগুলো একেবারে পুরো তাকে, মানে এগুলো আর চলছিল না। তৃতীয়ত, চার্চকে ওরা বন্ধ করে দিল। কিছু চার্চ তো ভেঙে দিল আর কিছু চার্চকে বন্ধ করে দিল। মানে আপনারা ভাবুন কি একটা সরকার এসে চার্চ, যেখানে যেহেতু আমি এর আগেও বলেছিলাম যে ফ্রান্সের সমাজে চার্চের একটা আধিপত্য ছিল। চার্চ অনেক কিছু কাজ করতো, ভালো কাজও করতো এবং লোক ওখানে যেত, একটা ধর্মীয় ব্যাপার একটা, মানে কিন্তু ওরা চার্চটা বন্ধ করে দিল এবং চার্চকে ভেঙে দিল। এটা হচ্ছে সব থেকে বড় কথা, ওরা ভেঙে দিল। তারপর ওরা কি করলো, ওরা অনেকগুলো নিয়ম বানালো, যেমনি নিয়ম বানালো, চার্চকে ভেঙে দিল এবং চার্চের যে পঞ্জিকা, সে পঞ্জিকাটাকে স্টপ করে দিল। আমাদের যেমনি পঞ্জিকা হয়, চার্চের একটা পঞ্জিকা হয়, মানে ডেট কবে হবে, ওরা ওটাকে ব্যান করে দিল। এবং তারপর ওরা একটা অদ্ভুত জিনিস নিয়ে আসলো, কি একটা নতুন ক্যালেন্ডার নিয়ে আসলো। সে ক্যালেন্ডারটা হচ্ছে 10 দিনে 1 সপ্তাহ, 100 মিনিটে 1 ঘন্টা, আর মনে হয় 10 মাসে 1 বছর, এরকম ধরনের ওরা, মানে একটা মানে অদ্ভুত একটা, মানে এর সঙ্গে জ্যোতিষী বা অ্যাস্ট্রোনমির কোনো সম্পর্ক নেই, মানে নিজের ইচ্ছা মতন, মানে অদ্ভুত একটা জিনিস করলো এবং কেউ কিছু বুঝতেও পারছে না কি কিভাবে এভাবে কোনোদিন কি আমাদের যে ক্যালেন্ডার, আমি একটা এমনি এটা বলতে বলে দিই, আমাদের যেমন ক্যালেন্ডার তৈরি হয়েছে, এই সব ক্যালেন্ডার এর আগে 10 মাসের ক্যালেন্ডার হতো রোমান টাইমে। তারপর এটাকে দেখলো কি 10 মাসের ক্যালেন্ডার করলে পুরো বছরটাকে আনা যাচ্ছে না। তখন আমাদের এই পৃথিবীতে যতগুলো আমাদের উৎসব হয় বা সব উৎসবে চাষ রিলেটেড, মানে আপনি এগ্রিকালচার বেস উৎসবগুলো হয়। আপনারা ভাবুন আমাদের যত উৎসব হয় তার এগ্রিকালচার বেস হয়। এবার বা ওই সময় হিসাবে ওটা আমাদের উৎসবগুলো হয়। এবার মনে করি যদি কম সময়ের মধ্যে যদি হয়, তাহলে 12 মাসে যদি পুরো সময়টা মনে করি সংক্রান্তির পরে যদি সংক্রান্তি না আসে, সংক্রান্তি এই সময় না এসে একেবারে শীতকাল, মানে কি বলে জুন মাসে সংক্রান্তি এসে গেল, তাহলে তো হবে না। তো আমরা এমনভাবে আমাদের ক্যালেন্ডারগুলো বানানো হয়েছে যাতে পুরো বছরে, মানে হয়তো দিনক্ষণ একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনার পুরো বছরটা, মানে সেই সময়কার মাঘ মাসের যে উৎসব সেটা যেন মাঘ মাসেই হয়। আর কি বলে, তো এটা আর কি, তো এই পুরো জিনিসটা ওরা, এর পুরো অ্যাস্ট্রোনমির কোনো নিয়ম ছিল না, এরা নিজের মতন করে এটা বানালো এবং এরা যখন চলে গেল তখন এই ক্যালেন্ডারটা উঠে গেল। ঠিক আছে, তাহলে তার মানে এবার ভাবুন এদের মেন ব্যাপারটা কি, এরা যে জিনিসটার জন্যে মনে করুন যে কেউ ক্ষমতায় যখন এলো, যে আদর্শটা নিয়ে আর এসছিল, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, ইকুয়াল রাইট ফর দ্য এভরিবডি, বাক স্বাধীনতা, এই যত কিছু ছিল এরা কোনোটাই মানলো না।
তার মানে কি ক্ষমতা এসে যাওয়ার পর এরা আর কোনো কিছু মানছে না। এই জিনিসটা কিন্তু বাজে, মানে অতিরিক্ত বাজে। তো এরা এইভাবে এই কাজটা করেছিল। তার মানে পুরো দেশের মধ্যে যে কাজটা হচ্ছিল, এই পুরো কাজের ডিসিশনটা এরাই নিচ্ছিল। মানে যত মেজর ডিসিশন, এই কমিটি ফর দ্য পিপল সেফটি, মানে নামকে বাস্তে সেফটি, নামকে বাস্তে এই কমিটি মানে পিপল সেফটি বা পাবলিক সেফটি, যেটাই ওটা ছিল। তো এরা আর কি পুরো একেবারে সন্ত্রাস, মানে একটা ভীতির ভাব হয়ে গেছিল। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটা বলতে চাই এখানে, এই জায়গাটা যখন আপনাদের মনে আছে যে যখন ন্যাশনাল অ্যাসেম্বলি হয়েছিল আর তারপর কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো, তখন ওরা ডিক্লারেশন বের করেছিল, ডিক্লারেশন ফর দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন। তার মানে ওখানে ম্যান ছিল। ঠিক সেই সময় একজন মহিলা ছিলেন যার নাম হচ্ছে অলিম্পিয়া ডে জর্জ। ঠিক আছে, এই মহিলাটি যেহেতু এটা ম্যান, মহিলারা বিপ্লবে অনেক পার্টিসিপেট করেছিল এবং অ্যাক্টিভ ছিল, কিন্তু যেহেতু মহিলাদেরকে ওখানে ম্যান অ্যান্ড সিটিজেন যে ডিক্লারেশনটা হয়েছিল তার উপর বেস করে যে কনস্টিটিউশনটা বানানো হয়েছিল, এই মহিলা সেটাকে অপোজ করেছিল। কি মহিলাদের জন্য এখানে কিছু নেই, কেন কি মহিলাদেরকে ওরা প্যাসিভ সিটিজেন হিসাবে রেখেছিল। এই মহিলা তখন অপোজ করেছিল। এই মহিলা যখন করেছিলেন এটা 1791 সালে। তো ইনি কি করলেন, ইনি আর একটা ডিক্লারেশন বের করলেন। উনি যে মহিলাদের ক্লাবগুলো ছিল সেই ক্লাবের মধ্যে গিয়ে ইনি আর একটা ডিক্লারেশন করলেন। সেই ডিক্লারেশনটা ছিল ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ওমেন। মানে বুঝতে পারছেন আপনারা, এখানে ছবিটা দেখবেন ওই বইটার ব্যাপারে আছে। তার মানে এখানে টোটাল ডিক্লারেশনটা এই মহিলা তখন উনি বিদ্রোহ করেছিলেন। কিন্তু ইনি মহিলার, ঠিক আছে, মানুষ বিপ্লব হচ্ছে, বিরোধ তো মানুষ করতেই পারে, ইনিও করেছিলেন তখন। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি শেষ হয়ে গেল, লেজিসলেটিভ অ্যাসেম্বলিও প্রায় 1.5 বছরের মতন ওরা ক্ষমতায় ছিল, ওরা কেউ কিছু বললো না। কিন্তু যখনই জ্যাকোবিনসরা যখন এলো আর এই রবিনসপিয়ার যখন এলো, ঠিক এই সময়, এই রেন অফ টেরারের সময় এই মহিলাকে ওরা গিলোটিন করেছিল। এটা খুব দুঃখের ব্যাপার যে মানে ওরা কি করেছিল বলা খুব মানে, তো এই ব্যাপারটা হচ্ছে এই জ্যাকোবিনসদের টোটাল ব্যাপার, যেটা রেন অফ টেরার, সন্ত্রাসের রাজত্ব। মানে একটা অদ্ভুত একটা মানে লোক ভীতিবিধ্বস্ত হয়ে গেছিল। এবং এই ভীতিবিধ্বস্ত হওয়ার পর যখন ওরা লোককে মারা শেষ হওয়ার পর, যেটা আমি বলেছিলাম কি এরা 16,000 লোককে এরা গিলোটিন করেছিল। মানে 13 মাসে 16,000 লোক, 16,000 লোককে 13 মাসে হিসাব করলে প্রায় 45 বা 50-এর কাছাকাছি আসবে। আপনারা দেখে নেবেন, 50টা লোককে প্রতিদিন মানুষের সামনে একটা উঁচু জায়গার উপর দাঁড় করিয়ে এরা কাটতো। আপনি ভাবুন কি আমরা একটা রক্ত দেখলে আমরা ভয় পেয়ে যাই, তাহলে ওখানকার মানুষকে এবার ওরা লোকে এসে দাঁড়িয়ে দেখতো নাকি এরা হয়তো বলেছিল সবাই মিলে দেখো, এটা আমার জানা নেই। কিন্তু এরা এই সব লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যারিসের মধ্যে, আমি যে কথাটা বলছি এটা হচ্ছে শুধু প্যারিসের মধ্যে 16,000 লোক। গ্রামে গঞ্জে কি হয়েছে তার কোনো রিপোর্ট বা কোনো ডাটা নেই। শুধু প্যারিস আর শহরের মধ্যে 16,000 লোককে মারা হয়েছিল। এটা সরকারি ডাটা, মানে আপনি হয়তো সরকারি ডাটা মানে ডবল, মানে আমাদের নর্মাল ডাটা হিসাবে। তো এই ঘটনাটা এরা করেছিল। তার মানে এরা টোটাল ব্যাপারটাকে একেবারে এইভাবে নিয়ে এসেছিল এবং খুব বাজে হয়েছিল। যখন এরা নিজেদের মধ্যে সন্দেহ করা যখন শুরু হলো, তখন এদের মধ্যে যে পার্টির যে লোক ছিল তারা বলল যে এ তো একটা বাজে ব্যাপার, এ তো আমরাই কোনদিন বাঁচবো কি বাঁচবো না জানি না। তখন এদের মধ্যে সিক্রেটলি এই ম্যাক্সিমিলিয়ানের ওপরে একটা কোনো অভিযোগ নিয়ে এলো এবং একেও গিলোটিন করে দেওয়া হলো। তারপরে যে লোকটা গিলোটিন সবাইকে করছিল সেই লোকটাও লাস্টে শেষে তাকেও গিলোটিন, মানে আপনি যা করবেন তা আপনি নিজেই পাবেন, এটা মোটামুটি এখানে প্রুফ হয়ে গেছে। তার মানে পুরো ব্যাপারটা আপনারা এখন এটা এই রেন অফ টেরার যখন শেষ হয়, এই রেন অফ, আমি তাহলে তাড়াতাড়ি করে ব্যাপারটা বলে দিই। এই রেন অফ টেরার যখন শেষ হয় তখন আবার
শেষ হওয়ার পর কনভেনশন শেষ হয়ে গেল রেড আপডেটের, তখন 1995 থেকে 1998 তখন এই কমিটিটা আবার ভাঙা হলো, এবং ভাঙার পর মানে যেটা আর কি হয়েছিল কনভেনশনকে ন্যাশনাল কনভেনশনকে ডিসলভ করে দেওয়া হলো। এবং তার আগে আমি একটা জানিয়ে দিই যে এই ঘটনা হওয়ার পর যখন রবিস্পিয়ারকে মেরে দেওয়া হলো, তারপর এই জ্যাকোবিনস যে ক্লাবটা ছিল, যেহেতু একেবারে খুব বাজে ক্লাব, মানে একটা এত বাজে, মানে ভাবুন কি এরা এত উগ্র কেন হলো, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি দেখবেন কি যখন মানুষ খুব গরিব থাকে আর খিদে জ্বালায় বা খুব বাজে পরিস্থিতি থেকে যাচ্ছে, তখন তাদের মানসিকভাবে তারা ভায়োলেন্ট হয়ে যায়। আপনারা দেখবেন কি ভারতবর্ষে যখন আজ থেকে প্রায় যখন আমাদের এখানে যখন খুব ঝামেলা চলছে আর কি ইন্ডিয়াতে, কালা পাথর, জঞ্জির বা দিওয়ার সব, মানে যেহেতু গরিব মানুষ ছিল, গরিব মানুষের গল্পটা খুব চলছিল, সেখানে মার দাঙ্গা এরা। যখনই 2000 সালের পর যখন দেশের মধ্যে একটু টাকা পয়সা একটু ভালো কিছু হলো, তারপর কি আসছে, ভালো ভালো বই, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বা কবি খুশি কবি গম, হ্যাঁ, এই ধরনের বই আসা শুরু হয়ে গেল। তার মানে ভালোবাসার বই, লোক ঘুরতে যাচ্ছে, একটা এর বই। কিন্তু তার আগে কি ছিল, তার আগে একটা উগ্র বই, ধুমধাম, হ্যাঁ, অ্যাকশন বই, ওগুলো চলছিল। তো এইভাবেই যখন মানুষ খুব অবস্থা খারাপ থাকে, তখন তাদের মধ্যে বিদ্রোহ করার এটা থাকে, এবং তারা যখন আসে একেবারে সর্বহারা মানুষ, ওরাও মানুষ, কিন্তু হঠাৎ তারা যদি একটা ক্ষমতায় চলে আসে, যাদের মধ্যে শিক্ষা কম, তাদের মধ্যে চেতনা কম, তারা পড়াশোনা কম করেছে, অন্য জায়গায় ঘুরেছে কম, সারা পৃথিবী অন্যান্য সভ্যতা ব্যাপারে কম জানা, এর আগের মানে পাস্ট হিস্ট্রির ব্যাপারে জানে না, যাদের চেতনা নেই। আমরা যে কোনো পড়াশোনা কেন করি, মনে করুন কি যারা আইএস আছে, যারা আছে, যারা আইএস এর পরীক্ষা দেয়, তাদেরকে দেখবেন ইতিহাস পড়াচ্ছে, পানিপথ পড়াচ্ছে, রোমান সাম্রাজ্য পড়েছে, ওটোমান সাম্রাজ্য পড়াচ্ছে। ওরা তো এসে কি করবে, কাজটা কি করবে? ওরা কাজ করবে, এসপি হবে, ডিএসপি হবে, সরকারি বড় বড় অফিসার হবে। কিন্তু ওদেরকে ওটা এটা এই জন্য পড়ানো হয় কি আপনাদের মানসিক চেতনাটা, মানে মানসিক বিকাশ হয়। আমরা সবকিছু আমাদের সময় অনেক সময় অ্যালজেব্রা যেগুলো আছে, যেগুলো আমরা পড়ার দরকার নেই, কিন্তু এই অ্যালজেব্রা আপনি যতক্ষণ আমি ক্লাস 8, 9, 10 যেটা পড়ছি, এটা যদি আমি এরপর না পড়ি, তাহলে আমার এটা কোনো কাজে লাগবে না। কিন্তু যদি এই সময় বেসটা তৈরি না থাকে, তাহলে মানে হায়ার স্টাডিতে এটা কিন্তু প্রবলেম হতে পারে। আমি তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাহলে আমাদের মাঝে মাঝে আমরা যেটা ভাবি কি আমাদের পড়াশোনার মধ্যে এটা নেই, কিন্তু আমাদেরকে তাও পড়তে হয়, কেন কি এগুলো আমাদের না জানলে আমাদের মস্তিষ্ক বিকাশটা হয় না। ঠিক তেমনি যেহেতু একেবারে সর্বহারা লোক, যাদের মধ্যে শিক্ষার অভাব ছিল, যাদের মধ্যে এই চেতনার অভাব ছিল, তাদের মধ্যে মানে ভবিষ্যতের যে প্ল্যানিং এর ব্যাপারটা, যেহেতু ছোট লোক তো মানে গরিব মানুষ, তাদের কাছে শিক্ষা নেই, তারা কি ভাবছে কিভাবে ক্যালেন্ডার চেঞ্জ করে দেবো, জামা কাপড় চেঞ্জ করবো, ওদের মতন প্রত্যেকটা লোক সকালবেলা ঘুম থেকে উঠে ওরা ভাবে কি করে আমার টাকা হবে, কি করে আমি বড় লোক হবো। কিন্তু তারপরেই ঘর থেকে বেরিয়ে তারা বড় লোককে গালাগালি দেয় কি দেয় না বলুন? দেবে, মানে এরাই করে। কেন কি আপনি যেটা পাননি তার উপর আপনার রাগ, কিন্তু আপনি ওটাই চাইছেন। তো ঠিক এই মানে আমি এটা মানে বোঝাতে চাইছি কি এই জিনিসগুলো হচ্ছে বাজে। তো এই জিনিসগুলো এবারে ঠিক আপনি এই যে ঘটনাটা আপনি দেখবেন চায়নাতে, আমি কোনো ভোটার রাইট নেই, বাক স্বাধীনতা নেই, সবে মানে আপনি ওখানে বিরোধ করতে যাবেন। আমি চায়না ছিলাম, আমি জানি ওখানে লোক কোনোদিন পলিটিক্যাল ব্যাপারে কোনো আলোচনাই করে না, বাড়িতে খাচ্ছে যাচ্ছে, ঘুমোচ্ছে। আমাদের এখানকার মতন যেমনি সবাই যে যখন পাচ্ছে যাকে, সকালবেলা উঠে মমতা দিদিকে গালাগালি দিয়ে দিল, নরেন্দ্র মোদীকে গালাগালি দিয়ে দিল, মানে গালাগালি মানে কে এখানে মানে কারোর ওপর কোনো মানে বাধা নেই, যে যা ইচ্ছা বলে দিচ্ছে। ওখানে যান তো আপনি শুধু এইসব তো বাজে কথা তো ভুলে যান, আপনি শুধু সমালোচনা করতে যাবেন। আপনি জ্যাকমা চায়নার সব থেকে বড় বিজনেসম্যান, যে আলিবাবা ফাউন্ডার, যে পৃথিবীর সব থেকে বড় আইপিও ফেল করছিল, সে লোকটা একটা দিন শুধু আলোচনা করলো সরকারের এগেনস্টে, লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবেন? তো ব্যাপারটা এটা এরকম। কিন্তু যদি আপনার মধ্যে যদি লোক শিক্ষিত হয়
আর যদি ভালোভাবে থাকে তাহলে আমরা সবাই আমাদের সবাইকে নিজের ব্যাপারে ভালো ভাবা উচিত এবং আমার আশেপাশে যারা আছে এবং পুরো সমাজের ব্যাপারেও সবাইকে ভালো ভাবা উচিত। এটাই হচ্ছে, এটা আমি বলতে চাই, আর এটা সবাইকে করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা এটা হয়ে গেল। তাহলে আমরা এবার যেটা বলছিলাম, যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, যে যখন এই ডাইরেক্টরি রুলটা যখন এদের ন্যাশনাল কনভেনশন শেষ হয়ে গেল, এবার শেষ হয়ে যাওয়ার পর এই 19 ভোট হলো, নতুন কনস্টিটিউশন তৈরি হলো, আর ডাইরেক্টরি রুল এলো। এই ডাইরেক্টরি রুলটা যখন এলো, এটাকে আমরা ডাইরেক্টরি রুল এই জন্য বলি কেন কি এরপরে যে সরকারটা এসেছিল, সেই সরকারটা যখন নতুন কনস্টিটিউশন বানালো, তার মধ্যে কিছু কিছু নিয়ম তৈরি করলো কি সরকারটা, কেন কি এই ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার যেহেতু একা ছিল দায়িত্বে, এই লোকটা পুরো মানে যেহেতু আপনার ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ যদি না হয়, ক্ষমতা যদি একজনের কাছে যদি থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। এই জন্য এই সময় এখান থেকে শিক্ষা নিয়ে এরা ডাইরেক্টরি রুল বানালো, তার মধ্যে সিস্টেম বানালো, বিকামেরাল লেজিসলেটিভ বানালো। এবার এই লেজিসলেটিভটা কি করলো, এদের দুখানা হাউস তৈরি করলো। এরা দুখানা এই লেজিসলেটিভ আমাদের যেমনি লোকসভা আছে আর লোকসভা আছে আর রাজ্যসভা আছে, সেরকমই এদেরও দুটো হাউস বানালো, আপার হাউস লোয়ার হাউস। এবার এই আপার হাউস লোয়ার হাউস বানাবার পর এরা আপার লোয়ার হাউস বানালো, সেখান থেকে ওরা এক্সিকিউটিভ কমিটি বানালো, একটা এক্সিকিউটিভ কমিটি। এই এক্সিকিউটিভ কমিটির মধ্যে 5খানা ডাইরেক্টর রাখলো। এই 5খানা ডাইরেক্টর টোটাল ব্যাপারটা ওরা চালাবে। এই জন্য এটাকে আমরা ডাইরেক্টরি রুলও বলি। তো এই ডাইরেক্টরি রুল যখন এরা করলো, এই সময় অলরেডি যুদ্ধ চলছে, নেপোলিয়ন এসে গেছে। এখন নেপোলিয়ন যেহেতু এসে গেছে, ও নেপোলিয়নের আর্মি লিডার, ও তখন যুদ্ধ লড়ছে, অলরেডি অস্ট্রেলিয়া প্রার্সিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছিল। যখন এই সময় আস্তে আস্তে প্রায় 2-3 বছর বেরিয়ে গেছে, তো এই সময় আস্তে আস্তে যখন আসার পর এরা কি করলো, যুদ্ধটা অস্ট্রেলিয়া প্রার্সিয়ার পর এবার ইটালির সঙ্গেও যুদ্ধটা হচ্ছে, এবং তারপরে রাশিয়ার সঙ্গে হয়েছিল, ওটা আমরা পরে বলবো। ওটা যখন আমরা অন্য এর পরেরটা যখন পড়বো তখন আমি বলবো। তারপর এই জিনিসটা যেহেতু নেপোলিয়নের নেতৃত্বে যেহেতু সেনা খুব ভালো কাজ করছে, তো এই জন্য ডাইরেক্টরি যে রুল ছিল, ও নেপোলিয়নকে খুব সমর্থন করছে এবং ওকে খুব ভালোবাসতো। এবং এরপরে কিছুদিন যেতে যেতে 1789-তে নেপোলিয়ন ডাইরেক্টরিকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিল এবং 1804-এ নেপোলিয়ন রাজা হয়ে গেল। তো ওটা আমরা পরে পড়বো। তো এই জিনিসটা এখানে হয়েছিল। এরপরে আমরা একটা জিনিস জেনে নেব, যেটা লাস্ট আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি একটা জিনিস বলে দিই, যে এই মহিলাদের যেটা আমি বললাম, অলিম্পিক জর্জ ইনি যে ছিলেন, ইনি তো বিরোধ করেছিলেন। মনে করুন কি এই বিপ্লবের মধ্যে সবাই সবকিছু পেলেও অনেকে মরলো, মানে চারিদিকে যুদ্ধে লোক মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, এই জ্যাকোবিন সন্ত্রাসের লোক মারা গেছে, এখানে 16,000 আর কতজন মারা গেছে আমার জানা নেই। হ্যাঁ, তারপরে যে এই মহিলা যখন বিরোধ করেছিল, এটা ন্যায্য ছিল, কেন কি মহিলারা খুব একটা বেশি কিছু পায়নি, কিন্তু মহিলারা অনেক কিছু পেয়েছিল। প্রথম ওরা কি পেয়েছিল, প্রথম জিনিসটা আমি বলে দেব। প্রথম ওরা পেয়েছিল, মহিলাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছিল। মহিলারা ফ্রি হয়ে গেছিল, মহিলারা স্বাধীনভাবে বিয়ে করতে পারত। ঠিক আছে, যেহেতু ফ্রি ছিল, এরপর ওদেরকে বলে দেওয়া, ওরা এবার নিজের পছন্দ মতন লোকের সঙ্গে বিয়ে করতে পারত। এবং মহিলারা 3 নম্বর কি করলো, ওরা কি পেয়েছিল, এগুলো সব হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এদের সময় আর কি এগুলো সব হয়ে গেছিল। এদের সময় নয়, এটা তো নষ্ট করেছে। হ্যাঁ, তো ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি যাতে কেউ যদি চায় সে ডিভোর্স দিতে পারে। তারপর মহিলাদের একটা ব্যাপার হয়েছিল ব্যবসা। মহিলারা ব্যবসা করতে পারবে,
নিজের ব্যবসা এর আগে এটা হতো না, মহিলারা ব্যবসা করতে পারবে, কারো কাছে কাজও করতে পারবে এবং নিজের ব্যবসা করতে পারবে। তো এটা একটা হয়েছিল। এবং সব থেকে বড় যেটা 5 নম্বর, সব থেকে বড় যেটা 5 নম্বর, এডুকেশন। ওই সময় এই বিপ্লবের সময় যেহেতু এর আগে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেটের লোকেরা শুধু পড়াশোনা করতো, তাহলে এখানে এবার কি করলো, ওরা একটা সিস্টেম করেছিল কি সবাইকে পড়তে হবে, মানে তার মধ্যে মহিলারাও ছিল, মানে মহিলাদের পড়ার জন্যে পড়ার অধিকারটা আর কি, এডুকেশন যে রাইটটা ওরা পেয়ে গেছিল। তার মানে এই 5খানা জিনিস মহিলাদের জন্য খুব ভালো হয়েছিল। কিন্তু একটা জিনিস যেটা ভোটিং রাইটটা ওরা পায়নি। এবং যখন ডিক্লারেশন হয়েছিল তখন মহিলাদের পুরো নামটাই ছিল না, ওদেরকে প্যাসিভ কেন কি তখন সমাজটাই, কারণ কি পুরো সমাজটাই আর কি ম্যান ডমিনেটেড ছিল। তো সেহেতু এটা ছিল, এটা একটা বাজে জিনিস। কিন্তু এই জিনিসগুলো মহিলাদের জন্য এই বিপ্লবের মধ্যে খুব ভালো কাজ হয়েছিল। তাহলে আমরা এতটা জেনে গেলাম। আমি এটাকে তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি এবং শেষ করার পর আমি এরপরে আরো একটা ফরাসি বিপ্লবের উপর আমি আরেকটা ভিডিও বানাবো। যে ভিডিওটা হচ্ছে আমরা শুধু জানবো কি এই ফরাসি বিপ্লবের মধ্যে, এই ফরাসি বিপ্লবে আমাদের লাভ কি হলো। আমরা সবসময় ফরাসি বিপ্লব পড়ি, ফরাসি বিপ্লবের উপরে জানি, ফরাসি বিপ্লবের অনেকে গবেষণা করে কি ফরাসি বিপ্লব আমাদের সমাজের উপর কি একটা প্রভাব এসেছিল, কিন্তু এর লাভ কি হয়েছে এবং ফরাসি বিপ্লবে আমরা আর কি পেয়েছি, এই পুরো ব্যাপারটা একটা ছোট্ট ভিডিও, যেটা আমাদের খুব আমার ইচ্ছা আছে কি এটা আমি একটা ভিডিও বানিয়ে যাতে কি এটা আরো ভালো মতন এটা পরিষ্কার হয়ে যাক। এটা যেন এটা আমার ইচ্ছা যে আমি খুব এটা বানিয়ে এই কনসেপ্টটাকে বোঝাচ্ছি কি, যাতে কনসেপ্টটা কি ছিল। এরপর আপনারা যখনই বই খুলবেন বা যখনই এটা জানবেন, তখন বাকি শর্ট কোশ্চেন, লং কোশ্চেন এগুলো সব তো পরের দিকে আমরা করবো, কিন্তু আপনারাও পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে কনসেপ্ট, টোটাল ব্যাপারটা। দ্য রেইন অফ টেরার, জুন 1793 থেকে নিয়ে 27 জুন 1794 পর্যন্ত এই রেইন অফ টেরারটা হয়েছিল। তার মেন মুখ্যল হলো রবেসপিয়ার। এরকম লোক জানোয়ার খুব বাজে লোক এসেছিল। এরপর নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।